দর্শক, আমাদের আছেন দুজন অতিথি আজকে, দুটি দলের প্রতিনিধি। অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল আছেন, তিনি সদস্য কেন্দ্রীয় কমিটি আইন উপকমিটি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তিনি রিপ্রেজেন্ট করেন। এবং আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে অভিনন্দন, আজকের অনুষ্ঠানে আপনারা এসেছেন। একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনাকেই। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে অপরাধীরা নানা ধরনের, কেউ মানি লন্ডারিং করেছেন, কেউ সন্ত্রাস করেছেন, 21 আগস্টের বোমা হামলা করেছেন, হ্যাঁ সেই রকমরা সব একত্রিত হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই অভিযোগ যদি এই অভিযোগ যদি হয়েই থাকে, এরা জেলখানায় না কেন? রাইট, একদম মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন জেলখানায় থাকা উচিত। এটা তো জাতীয় ঐক্য না, এটা হলো জাতীয় ঐক্য বলা যাবে না, এটা হলো সাম্প্রদায়িক ঐক্য। সাম্প্রদায়িক? হ্যাঁ, কেন সাম্প্রদায়িক আমি একটু বলছি আপনাকে। যেখানে জামাত আছে সেখানে তো ঐক্য হতে পারে না। যারা বাংলাদেশের পতাকাকে, সঙ্গীতকে মানে না, তারা কিভাবে ঐক্যে আসতে পারে? তা আমি এটা বলবো সাম্প্রদায়িক ঐক্য। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, বাংলাদেশে একটা নেক্কারজনক ঘটনা অনেকগুলি ঘটেছে, তার মধ্যে 21 আগস্ট যে গ্রেনেড হামলা, যে হামলাটা বিশ্বের নজির, জঙ্গিকেও হার মানায়। সেইখানে প্রায় 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সেই হত্যাকারীদেরকে দিয়ে আজকে বিএনপি জাতীয় ঐক্যের নামে একটি ঐক্য করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি সেই ঐক্যটা, যদিও ডক্টর কামাল সাহেব বলছে তার সংগঠন ঐক্যের প্রচেষ্টা, আমি মনে করি তার ঐক্যের প্রচেষ্টাই সারা জীবন থাকবে, আর এটা ফল ভোগ করতে পারবে না, প্রচেষ্টাই থাকবে। যুক্তফ্রন্ট হলো বি চৌধুরীর, আর বিএনপি তো জামাতের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত তারা। আমার বক্তব্য হলো এই ঐক্যটা হবে না, একটি মাত্র কারণ, তারা তো একই মঞ্চে বসছেন, বলছি আমি একই ধরনের বিবৃতি বক্তৃতা দিচ্ছেন। আপনি তো ফ্রেমের পিছন সাইডটা আমার জানতে হবে। ফ্রেমের পিছন সাইডটা হলো বিএনপি চাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটা নেতৃত্ব দেবে। ডক্টর কামাল সাহেব তার দল লোক চাচ্ছে সেই আপনার করবে, এটা নেতৃত্ব দিবে। পাশাপাশি বি চৌধুরী যুক্তফ্রন্ট তিনি সবাইকে নেতৃত্ব দেবে। এইটা নিয়ে তাদের একটা হচ্ছে। কালকে আপনি জানবেন, কালকে স্থায়ী কমিটির মিটিং হয়েছে বিএনপির। সেই মিটিংয়ে তারা কে নেতৃত্ব দিবে এটা সেটেল হয়নি বলে আমি মনে করছি এই ঐক্যটা থাকবে না। ফাহিমা নাসরিন মুন্নি তিনি বলেছেন যে আপনারা স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নিতে পারেন নাই, এই ঐক্যে আপনারা থাকবেন কিনা, থাকলে নেতা কে হবে, কথা সত্য? আমার কাছে বেশ মজাই লাগলো এই মন্তব্যটা শুনে। আজকাল প্রায় দেখি আওয়ামী লীগের আসলে নিজেদের সম্পর্কে বলবার এত কিছু আছে, সবই অবশ্য নেগেটিভ, যদিও দুর্নীতি, দুঃশাসন, কুশাসন এগুলো ছাড়া তো আর ওনাদের নিজের ঘরের বলবার মতন কিছু এখনো রাখেনি। কারণ তারা তো স্বাধীনভাবে কথা বলবার কিংবা মুক্ত চিন্তা করবার সমস্ত কিছুই আইন দিয়ে, কানুন দিয়ে, কালো আইন দিয়ে একে একে স্তব্ধ করছে। বিএনপির স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেখানে উনি কিভাবে জানলেন যে সেখানে আমাদের মধ্যে কি আলাপ হয়েছে, কি আলোচনা? কারণ এই বিষয়ে আমাদের যে স্পোকসম্যান থাকেন সাধারণত মহাসচিব, উনি একটি বিবৃতি দিয়ে থাকেন। এখন তার বাইরে উনি নিশ্চয়ই বলবেন পরবর্তীতে যে এই বিবৃতি সম্পর্কে ওনার যে সোর্স অফ ইনফরমেশনটা কি, এটা বলে এখন বলবেন না। আমি বলছি আমি যদি আমাদের এই জোটে আপনারা তো দেখেছেন যে জাতীয় ঐক্যের যে মঞ্চ, যেখানে আমাদের দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ কয়েকজন বসেছিলেন। এখন কথা হচ্ছে কি, এটা সাম্প্রদায়িক ঐক্য। আওয়ামী লীগ কেন, ওনাদের এখন গাত্রদাহ, ওনাদের এখন, কারণ নিজেদের তো ওনাদের অন্তর্জালা এখানে হবেই, কারণ ওনারা তো কোনো রকম কিছুতে এই মুহূর্তে আইনের শাসন বলেন, ন্যায় বিচার বলেন, মানবাধিকার বলেন, সমস্ত আন্তর্জাতিক যত সংস্থা আছে, আমাদের উন্নয়ন সহযোগী যে দেশগুলো আছে, তারা তো একে একে তাদেরকে বলেই দিচ্ছে যে এইভাবে একটা দেশ
চলতে পারে না। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ, টিআইবি, ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য শুনেছেন, জাতিসংঘে আছেন আজকে প্রধানমন্ত্রী। এখন জাতিসংঘে একটি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এতবার কিন্তু যায়নি, এই বিষয়ে একটা রেকর্ডও মোটামুটি উনি স্থাপন করে ফেলেছেন। 200-র উপরে 200-র উপরে সফর সঙ্গী নিয়ে উনি গেছেন। এখন দেখেন এগুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের জনসাধারণের কাছে বিনয়ের সাথে জানতে চাই, যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তিনি কি কখনো সফর সঙ্গী নিয়ে বিদেশে যান নাই? 200 জনের উপরে সফর সঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আপনি যদি দেখেন ডক্টর মনমোহন সিং এর যেই রেকর্ডটা আছে, উনি 3 বার গেছিলেন। 3 বার। এখন প্রতি বছরই আপনাকে যেতে হবে নট নেসেসারিলি, আরো অনেকেই আছেন সংশ্লিষ্ট যারা যেতে পারেন, পররাষ্ট্র মন্ত্রী আছেন, জাতিসংঘে আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, সেটা যাই হোক। এখন দেখেন উনি একটা কথা বললেন যে জামাতকে নিয়ে, জামাতকে আওয়ামী লীগ ওনারা কিন্তু নিষিদ্ধ করেনি, ওনার জামাতের রাজনীতিটা ওনারা কিন্তু জিয়ে রেখেছে। কেন? ধর্ম নিয়ে যেটা রাজনীতি, উনি যেই সাম্প্রদায়িক কথাটা এনেছেন, এটা কিন্তু আওয়ামী লীগ করে অভ্যস্ত করেন নাই। কিন্তু আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা দরকার ছিল? যদি কারণ এটা জামাতকে নিয়ে, জামাত তো একটা রাজনৈতিক দল, জামাতের তো ভোটার আছে, আপনি পছন্দ না করতে পারেন, উনি পছন্দ না করতে পারেন, সেজন্যই হয়তো ওনারা নিষিদ্ধ করেন। শুনেন, আপনি দেখেছেন যে হেফাজতে ইসলামকে নিয়ে ওনাদের ওই যে টক কি করে মিষ্টি হয়ে যায়, দেখেছেন তো না? টক হুজুর, তেঁতুল হুজুর এখন মিষ্টি তো হয়েছে আওয়ামী লীগের কাছে। ধর্ম নিয়ে যে রাজনীতি, ধর্ম নিয়ে ওনারা যে বিভক্তি সৃষ্টি করবার চেষ্টা করছে, যে আমরা আজকে জামাতকে ছেড়ে দিলে কালকে আওয়ামী লীগ নিবে না, এটা এফিডেভিট করে বলুক তো তারা। জীবনে আমরা সেটা বলিনি, এটা আমাদের সাথে তাদের নির্বাচনী একটা ঐক্য। বোকাই ডিজিটাল বালক, সে আমাদেরকে প্রশ্ন করে। বোকাই, কি প্রশ্ন? তাড়াতাড়ি করতে হবে, আমরা মুন্নি আপাকে জিজ্ঞেস করবো এখন। এই যে জোট হইল, এর নামটা আসলে কি? এই জোটের নামটাই এতদিনে ঠিক করতে পারলো না, তারা দেশ কেমনে চালাবে? এই জোটের আসলে নাম কি? এটা কি জাতীয় ঐক্য? এটা তো বলাই আছে জাতীয় ঐক্য, ঠিক আছে, এটা তো প্রক্রিয়া। তো এটা নিয়ে তো আমাদের নাম ধাম কিবা পরিচয়, এটার থেকে বেশি জরুরি হচ্ছে বাংলাদেশের মতন বিভিন্ন দেশে যখনই কোনো স্বৈরচার সরকার এসেছে, স্বৈরশাসক বসেছে, একদলীয় শাসনের দিকে দেশকে নিয়ে গেছে, তখনই এদের বাইরে যারা আছে, যারা সত্যিকার অর্থে গণতন্ত্র চায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, সবাই সারা বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া, সরকারের আশেপাশে যারা আছে হালুয়া রুটি খায় তারা ছাড়া, আর সবাই মিলে যখন একজোট হয়েছে, তখন আমরা যখন শুনি যে ঘুষখোর, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, এখন ডক্টর ইউনূস উনি নোবেল লরিয়েট, নোবেল জয় করেছেন, সারা বাংলাদেশের ইতিহাসে অমর্ত্য সেনকে নিয়ে তো আমরা অনেক কথা বলি না, এখন বাংলাদেশের মতন একটি দেশে যখন নোবেল জয়ী ডক্টর ইউনূসের কথা বলি, ওনাকেও কিন্তু 1/11-এর সময় বলা হয়েছিল, আপনার যদি মনে থাকে আর আমার স্মৃতি যদি আমাকে সহায়তা করে, ঘুষখোর সুদখোর, মনে আছে? ডক্টর ইউনূস, ওনাকে বলা হয়েছিল। কাজে এটা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন সময় এই সরকারের গত 10 বছরে দেখছি ফোনালাপ ফাঁস করে। এই যে আপনি দেখেছেন তো না, বহু ফোনালাপ শুনেছি, কিছুদিন আগেও শুনেছেন, আমিও শুনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ফাঁস করে। এখন এই যে সারা বাংলাদেশের যত রাষ্ট্রীয় আপনার এবং বেসরকারিও বটে যত আর্থিক প্রতিষ্ঠান আছে, সব কিছু শেষ হয়ে গেছে, একেবারে দেউলিয়া। শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, বেসিক ব্যাংক সহ, ডেস্টিনি, হলমার্ক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, সব শেষ। তখন দেখলাম একটা ফোনালাপও ফাঁস হয় না। আমার খুব জানতে ইচ্ছে করে, ফোনালাপ ফাঁসের পেছনে যারা আছেন, এই যে পেছনের মানুষগুলো, ওনারা কি এই যে জাতীয় ঐক্যের কথা বলছি আমরা, জাতীয় সম্পদ, ওই জায়গাগুলো কি ওনাদের একবারও বিবেকের ওনাদের তাড়না হয় না যে এখানে কারা কারা ইনভলভড আছে? আপনি আমাদেরকে বলবেন কি হয়েছে বিএনপি স্থায়ী কমিটিতে। একটা মজার ব্যাপার, স্থায়ী কমিটি তো মনে হয় গভীর রাতে হয়েছে সম্ভবত, আমি জানি না কখন, আমি সেটা হলো, আমি একটু বলি, আমি এর আগে একটা সংবাদ দেখলাম, হঠাৎ করে দেখলাম যে বিএনপি নেতৃবৃন্দ খুব উৎফুল্ল। নিউজটা কি আসলো, আমি টিভিতে দেখেছি, নিউজটা আসলো
যে বিএনপি নির্বাচন করার জন্য উদ্গ্রীব, তারা তফসিল ঘোষণা করার জন্য তারা বসবে এরকম উৎফুল্ল, প্লাস নির্বাচন করার জন্য তারা খুবই মানে সব গুছগাছ হচ্ছে ও নমিনেশন কারা কারা পাবে এই ধরনের কথাবার্তা উঠছে। এর কারণটা কি? এর কারণটা হলো ওই যে বলেছি খড়কুটো ধরে তারা থাকতে চায়। বর্তমান খড়কুটো কোনটা? ঐক্যের প্রক্রিয়া, যেটা আমি বলছিলাম কি, আমি বলছিলাম সাম্প্রদায়িক ঐক্য। অর্থকের প্রমাণটা পেয়ে যাচ্ছেন আমরা এখনই। আসেন, সাম্প্রদায়িক হয়ে যাবে, আর ঐক্য প্রক্রিয়া হয়ে যাবে। উদাহরণটা আমি টানছি। সেই শনিবারের মিটিংয়ে যেখানে ফখরুল ইসলাম আলমগীর ছিলেন প্রধান বক্তা, ওখান থেকে আসার পরে তারা উজ্জীবিত হয়েছেন আবার যে বিশাল দল হচ্ছে, বিশাল সংগঠন, 20 দল সঙ্গে এই দল মিলে কি হবে, একটা ঐক্য হবে। ঐক্য নেতৃত্ব দেবে কে, সিদ্ধান্ত হয়নি। কিন্তু তারা মনে করেছে যে বিএনপি মনে করছিল তাদের নেতৃত্ব হবে। কিন্তু আজকে আমরা কি দেখলাম, ডক্টর কামাল সাহেব কি বললেন? তিনি বললেন, স্ট্রেট বলেছেন যে ওদের বক্তব্য যে যদি এই সরকারের থেকেও যদি নির্বাচন হয় তারা মানতে রাজি, তারা নির্বাচন করবে। উনি বলেছেন নির্বাচন অনিয়ম হলে তিনি কোর্টে যাবেন। এটা অন্য জিনিস, অন্য জিনিস। তাহলে অর্থ কি? তাহলে কি বিএনপির মূল যে মূল ক্লজটা পুরোপুরি ভারত হয়ে গেল। তাহলে কি ঐক্য হবে? হবে না। এই জন্য বললাম খড়কুটো ধরে তারা আছে। আত্মহত্যা শব্দ আছে না, আত্মহত্যা করেছে নিঃসন্দেহে। আমি একটু বলি আবার শেষ, তারপর বলবেন না আপনি। আত্মহত্যা করেছে, নির্বাচন না করে তারা আত্মহত্যা করেছে। আজকে এই আত্মহত্যার কারণে আজকে জিরো হয়েছে। তারা আজকে কি বিভিন্ন ডালপালা ধরে সেই টার্জেনের লতা পাতা ধরে তারা কি হচ্ছে, তারা আজকে কি হচ্ছে? আমরা বেশ অনেকগুলি আপনার কাছে উদাহরণ পেয়েছি। উদাহরণ হচ্ছে খড়কুটা, একটা হচ্ছে ধানের কুড়া, একটা হচ্ছে সাম্প্রদায়িক ঐক্য। টারজান, আমরা টারজানদের ছবিটা একটু দেখি, কারণ সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে অনেক ছবি এসেছে। আপনি যাদেরকে টারজান বলেছেন, আমরা ছবিটা দেখি কি ধরনের ছবি এসেছে। এটা একটা ছবি এসেছে আলাদা আলাদা ভাবে না ঘুমিয়ে, এবার ঐক্যের সাথে একত্রে ঘুমানোর উদ্দেশ্য নিয়ে গঠিত হলো। ফাবিন আনোয়ার নামে একজন এটা পোস্ট করেছেন এই ছবিটা। এরকম তো সংসদেও আমরা বহু দেখেছি। তারপরে মাসুদা ভাট্টি, উনি লেখক, উনি লিখেছেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ এটাই সমান সমান বাংলাদেশের রাজনীতি, উনি এটা বলেছেন। সঠিক বলেছেন। আব্দুল্লাহ কাইয়ুম বলেছেন ডক্টর কামালের তথাকথিত জাতীয় ঐক্য প্রক্রিয়া বিএনপি জামাত পুনর্বাসন প্রকল্প। এখন এটা তো বলছে, ঠিক আছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি বিরতির আগে বলেছিলেন যে এসকে সিনহা সাহেবের সাথে নানা রকম ভয় ভীতি এগুলো প্রদর্শন করা হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, একটি দেশের প্রধান বিচারপতি তিনি তো শপথ নেন তিনি সব ধরনের ভয় ভীতি অনুরাগ বিরাগ ক্রোধ এইসবের ঊর্ধ্বে থেকে কাজ করবেন। তো ওনাকে ভয় দেখালে উনি যদি ভয় পান তাহলে কি উনি প্রধান বিচারপতি থাকার যোগ্যতাই তো হারিয়ে ফেলেন? কেউ ভয় দেখালে উনি ভয় পাবেন? এখন শুধু প্রধান বিচারপতির বেলায় তো না, বিচারপতি হতে হলে একটা শপথ, এটা তো শপথ। যখন একজন শপথ নেয় আমি ভয় ভীতির সামনে মাথা নত করব না। দেখেন, অনুরাগ বা বিরাগের বশবর্তী হব না, এই শপথ তো মন্ত্রী পরিষদের যারা আছেন, ভয় ভীতি রাগ বা অনুরাগের বিরাগের বশবর্তী হব না, এই শপথ তো। ওনাকে ভয় দেখালে উনি ভয় পেয়েছেন? দেখেন, এখন আপনাকে যে কোনো একজন সাধারণ মানুষ, তাহলে উনি শপথ ভঙ্গ হবে না? মানে আমি শপথ ভঙ্গ কি, যখন আওয়ামী লীগের মন্ত্রীরা ওনারা বসে শুধু আওয়ামী লীগের লোকজনকে ওনারা দেখেন, আর সব মানুষ গুম খুন আতঙ্ক, আমি তাই জানতে চাই, শুনেন, সবাই ভার্সেস হয়ে যায়, মানে বিপক্ষে চলে যায়, তখনও তো আপনার শপথ ভঙ্গ হয়। আর আপনি যেটা বললেন, এখন একজন বিচারপতি, একজন বিচারক, ওনারা তো মানুষ, সাধারণ মানুষ একজন। এখন ওনাকে পিস্তলের ভয় কিংবা অন্যান্য এগুলো তো সবসময় আমরা দেখে অভ্যস্ত না, যতক্ষণ আপনি কোনো শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্য না হচ্ছেন। এখন ওনার বয়ানে, ওনার বইয়ে আমরা যেটা পড়েছি আর যেটা এসছে, সেখানে তো দেখলাম যে ওনাকে কে কে ফোন করেছে, কিভাবে ডেকেছে। আমার জানার ইচ্ছা, আচ্ছা না, আমি একটু, আমার শেষ হয়নি, আইন বুঝি না, আপনারা যেহেতু উকিল, আচ্ছা এটা আপনি ওইটাই জানেন না যে ভয়ের কারণে ওনার শপথ ভঙ্গ হয়েছে। আপনি বরং বলেন যে ন্যায় বিচার না করার কারণে, বরং সেটা হবে আমাদের জন্য অনেক বেশি আইনের শাসন, দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, মানবাধিকার রক্ষায়। এটা দ্বিতীয় প্রশ্ন। তিনি যখন এত বড় একটি উচ্চ পদে আসীন ছিলেন, তিনি তো চাইলে মনে হয়
কোর্ট কল করতে পারেন, এই অধিকার তার আছে। বিচার আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময়কার উনি তো যদি তিনি সেটা গৃহবন্দী পারেন, ছিলেন বলে উনি জানিয়েছেন। যদি তিনি সেটা পারেন, তিনি সেটা হ্যাঁ। করলেন না কেন? আপনার নিশ্চয়ই মনে আছে তখন রাষ্ট্রপতির আহ্বানে আরো অন্যান্য তিনি তার বইয়ে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, তারও কোনো সেগুলো সেরকম আপনি উত্তর দিলেন আওয়ামী না। লীগের উল্টা কাউকে হয়েছে, বরং কোর্ট জিজ্ঞেস ডেকেছিল, করলে- তার না না, অন্য আচ্ছা, বিচারপতি। আমি একটু পরে শেষ তথ্য করব, দিব আপনাকে এখন। শেষ করব, আমি- উনি বলবে, ওনার কথা বলবে। এটা আমাকে একটু সুযোগ দিয়েন। এই যে কোর্ট বসছিল। না, আমি একটু শেষ এটা করব। সাধারণ এটা। নাগরিক হিসেবে আমার প্রশ্ন, কেননা তিনি কি? এই যে তা আপনাকে গৃহবন্দী করে রাখলে আইন শৃঙ্খলার বাহিনী দিয়ে আপনি তখন কি ডাকবেন? তারপর তিনি তো সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। আপনার ওই যে যেটা আমরা শুনেছি এবং জেনেছি, পরবর্তীতে দুর্নীতির অভিযোগ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যেভাবে আসলো এবং অন্যান্য মাননীয় বিচারপতি আছেন, ওনারা বসলেন না, এই বিষয়গুলো তো অতীতে হয়েছে। এখন যদি এমনই হয় যে একজন বিচারকের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাহলে সেটার কিন্তু সুনির্দিষ্ট প্রসেস এবং প্রসিডিউর আছে, সেটার ভিতর দিয়ে যেতে হতো। আমরা অভিযোগ না না, আপনার এটা শেষ করব আমি একটা লাইন বলে। দাঁড়ান, যে তিনি একজন বিচারপতির বিরুদ্ধে এই ধরনের প্রক্রিয়া হচ্ছিল, তিনি সেটাকে আটকে দিয়েছিলেন। 100টা অভিযোগ আছে, 10টা অভিযোগ তো কিন্তু স্পেসিফিক বলা আছে। প্রত্যেকটা অভিযোগ এসছে কিন্তু ষোড়শ সংশোধনী বা 16th অ্যামেন্ডমেন্টের রায়টা দেওয়ার পরে। 2004 সাল থেকে। তাহলে সরকারি খরচে বলবো। একজন এতই দুর্নীতিবাদ যদি উনি হন, ওনাকে কেন পাঠানো হলো? চিকিৎসার কথা বলে ওনাকে তো বিদেশ পাঠানো হয়েছে, ওনার বইতে আছে। কেন পাঠানো হলো? সরকারি খরচে, রাষ্ট্রীয় খরচে। তো এই জিনিসগুলো দেখেন, একটা সুনির্দিষ্ট রায়ের পর আপনি একজনকে বললেন, আর উনি যদি দুর্নীতিবাজি হতেন তা আওয়ামী লীগের আমলেই উনি বিচারপতি হয়েছেন। আওয়ামী লীগই ওনাকে প্রধান বিচারপতি বানিয়েছে। তো তখন এই বিষয়গুলো বহু গোয়েন্দা সংস্থা তো আমাদের সুপ্রিম কোর্টে প্রতিদিন আমরা যেমন যাই ওনারাও আসেন, সেটা উনিও জানেন, আমরা সবাই জানি আইনজীবীরা। তো ওনাদেরও তো রিপোর্ট ছিল। শুনেছি সেই দিন প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গভবনে, বইয়ে দেখেছি যেটা এসছে যোগাযোগ মাধ্যমে, যে আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, গুরুতর দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আছে। তখন প্রধান বিচারপতি সাবেক উনি বলছেন যে আমার তখন ওনাকে মানে ভয় লাগছিল, ওনার বলে আমি বেকুব হয়ে গেলাম। তাকে এই বড় পদে বসানোর আগে আপনারা খোঁজ খবর করেন নাই? আমি বলবো তাকে বেছে নিয়েছিলেন। আমি বলবো এই রকম একজন যদি হয় তাহলে কেন তাকে আপনারা প্রধান বিচারপতি কিসের বানালেন? জন্য তাকে উল্টো আইনের বিচারে মুখোমুখি করলেন না? বিচারপতি তাকে ডেকে বসে তাকে বলেছে আপনি পদত্যাগ করবেন, না হলে আমরা আপনাকে কোর্ট করব না। এক লাইনে একটা। আচ্ছা দেখেন, আজকে বেগম জিয়া আমাদের সাবেক মাননীয় 3 বারের প্রধানমন্ত্রী, হ্যাঁ, প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, 74 বছর বয়সে আন্তর্জাতিক আইনে যারা যুদ্ধ অপরাধের মতন অপরাধে অভিযোগে অভিযুক্ত হন তাদেরও কিন্তু জামিনের বিধান আছে। এবং বাংলাদেশের আইনে পরতে পরতে বলা আছে একজন বয়স্ক, একজন মহিলা, একজন সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে কেবলমাত্র সরকারের নিয়ন্ত্রণের কারণে আজকে যদি আইনের মতন কাজ করতে পারতো, ওনার জামিন হতো। আজকে যদি বিচারের মতন চলতো, ওনার সাজা হতো না। আজকে যদি এক কথা আমাকে একটা উত্তর দিবেন, আজকে দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, করেন যে এই আদালত নিয়ন্ত্রিত, সেখানে আপনারা প্রত্যেকদিন জানতো, তা কি করবেন আপনি? কি করবেন? আমরা আইনি লড়াই করছি, আমরা রাজনৈতিকভাবেও আমরা মোকাবেলা করছি, রাজনৈতিকভাবে এটার ফয়সালা হবে, রাজপথেই হবে। প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সঠিক দিয়েছে একেবারে। এই সন্ত্রাস, দুর্নীতিবাজ, ঘুষখোর সাংবাদিকদের মারলো, ভুলে যায়নি। এই গল্পে আমরা সবসময় এই বিষয়টি দেখে থাকি যে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমাদের আলোচকরা কখনো কখনো একটু আবেগের বশবর্তী হয়ে যান, কিন্তু আমাদের আর উপায় নাই, আমাদের সময় শেষ হয়ে এসেছে আজকের অনুষ্ঠানের। কালকে আবার দেখা হবে বলো না বলা, এবং বলো না বলা দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।